হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 7 তোমাদের বাংলার দিন ফুরলো শঙ্খ ঘোষের লেখার কোশ্চেন অ্যান্সারগুলো আজকে আমি তোমাদের সাথে সলভ করতে চলেছি। তো তোমরা জানো যে দিন ফুরলো কবিতায় কবি শঙ্খ ঘোষ ছোটদের যে মনের কথাগুলো সেগুলোকে একদম সহজ সরল ভাষায় কিন্তু এখানে প্রকাশ করেছেন। তো আমি কিন্তু লাইন ধরে ধরে তোমাদের সাথে এটা আলোচনা করেছিলাম কবিতাটা। কেউ যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, কিংবা আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো, একে আছে কবিতাটিতে চয় ছয় দিয়ে, তাই তো চয় ছয় দিয়ে কতগুলি শব্দ আছে লেখো। প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি করে আলাদা বাক্য লেখো। এগুলো যেহেতু মুখে বললেই হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে, সেই জন্য আমি মুখে ডিকটেট করে দিচ্ছি, কিন্তু পরে যে কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে লিখেই করব। ইচ্ছে দিয়ে তোমরা নিজেদের মতো কিন্তু বাক্য গঠন করতে পারো। আমি লিখছি, আজকে আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। ইচ্ছে বানান তোমরা সবাই জানো, সেই জন্য মুখেই বলে দিলাম। এরপরে হচ্ছে দুধ ছাই, আজকে আমার পড়তে একদমই ভালো লাগছে না। এরপরে আমি লিখেছি গুচ্ছে, গয়হস্যু চয় ছয় একার, ফুলের গুচ্ছটা কি সুন্দর লাগছে দেখতে। তারপরে বাচ্চাদের মন কিন্তু খুব সহজ সরল হয়। তারপরে হচ্ছে আচ্ছা আমরা একদিনকে কিন্তু পিকনিক করব। এরপরে লিখেছি মূর্ছ, ময়হস্যু চয় ছয় ওকার, মূর্ছ মানে যে মূর্ছা যাওয়া সেইটা। কালকে খারাপ ঘটনাটার কথা শুনে রামবাবু কিন্তু মূর্ছ গেলেন। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখানে তোমাদের মতো করেও লিখতে পারো। তারপরে লিখেছি কুৎসিত, কয়হস্যু চয় ছয় হস্যি খন্দেরটা। কাককে দেখতে যতই কুৎসিত হোক, কাক কিন্তু আমাদের ঝাড়ুদার পাখি। এরপর লিখেছি ধুচ্ছি, খেলে এসে আমি এখন হাত পা ধুচ্ছি। এটা হয়ে গেল। এরপরে দেখো, নিচের ছকটি সম্পূর্ণ করো। তো যেগুলো আমি বলেছি দরকার সেগুলো আমি লিখে করব, যেগুলো এমনি মুখে বললে হয়ে যাবে, কেননা তোমাদের জিনিসটাও বোঝা দরকার। তো সেই জন্য আমি চেষ্টা করি যে বুঝিয়ে মুখে বলতে, আর যেগুলো লিখে দেওয়ার আমি অবশ্যই তোমাদের সাথে লিখে দেবো। নিচের ছকটি সম্পূর্ণ করো। দেখো, সূর্য সূর্যি, দুচ্ছাই, মূর্ছা মুচ্ছ, অন্ধকার আধার, কুৎসিত, সন্ধ্যা সন্ধে। এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। যেমন এর পরেরগুলো দেখবে তোমাদের যেগুলো কারক আছে সেগুলো আমি মনে করি গ্রামারটা কিন্তু বোঝা অবশ্যই তোমাদের দরকার। আর লেখার অ্যান্সারগুলো দিয়ে দিলে সেখানেই কিন্তু কনসেন্ট্রেট তোমাদের থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করি জিনিসটাকে আগে বোঝাতে। তো সেই জন্য আমি কিছুটা মুখে বলে দিই, আর যেগুলো মনে হয় যে না এগুলো স্পেলিংয়ের প্রবলেম হতে পারে সেগুলো তোমাদের সাথে আমি লিখে শেয়ার করছি। তো দেখো, লক্ষ্য শব্দটিকে স্পেলিংগুলো কিন্তু ভালো করে খেয়াল করো। লক্ষ্য শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি পৃথক বাক্য লেখো। আর একটা দেখো, লক্ষ্য এখানে কিন্তু জফলা আছে, শব্দটির সঙ্গে এই দুটি অর্থের পার্থক্য দেখিয়ে আরেকটি নতুন বাক্য লেখো। তাহলে ফার্স্টের যে লক্ষ্যটা, স্পেলিংটা ভালো করে খেয়াল করো, সেই লক্ষ্যটা কী হবে? 1 লাখ যেটাকে বলি। আর লক্ষ্য কি হয়? লক্ষ্য মানে দেখা, কিন্তু যেটাতে লক্ষ্য ল কয়মদনেশ্বয় ক্ষয় দিয়ে জফলা আছে সেই লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য। তাহলে আমাদের সবসময় জীবনের একটা লক্ষ্য স্থির করা উচিত, এটাই কিন্তু যেটাই জফলা আছে। আর ফার্স্টের যে লক্ষ্যটা, যেটা দুটো অর্থ বলেছে, আজ আমার লক্ষ টাকা খরচ হয়ে গেল, এরকম বলতে পারি। তারপরে হচ্ছে লক্ষ্য, সে যেভাবে লিখছে তার লেখাটাকে লক্ষ্য করো। এটা দিয়ে আমাদের দুটো বাক্য হয়ে গেল। এবার দেখো 4-এ কি বলেছে, 1 গঙ্গা জল, শব্দ বন্ধনটির মানে গঙ্গায় যত জল ধরে সব, অর্থাৎ কিনা অনেকখানি জল। নিচের স্তম্ভ দুটির ডান দিক বাম দিক ঠিক রেখে মেলাতে পারলে আরও কিছু এরকম শব্দবন্ধ তৈরি করতে পারবে। আমি এখানে তোমাদের আর সময় না নিয়ে একবারে অ্যান্সার বলে দিচ্ছি। দেখো, বাঁ দিকে একটা আছে, ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ। এর সাথে যে ম্যাচিংটা হবে আমি বলে দিচ্ছি। 1 মাথার সাথে হবে 1 মাথা ধুলো। তারপরে 1 ক্লাসে কি হবে? ক্লাসের সাথে কি হবে বলো? ছাত্র। তারপরে দেখো 1 আকাশ, এর সাথে কি হবে? তারা। 1 ঘর, এর সাথে কি হবে? 1 ঘর লোক। 1 কাঁড়ি কি হয়? 1 কাঁড়ি টাকা। তারপরে 1 ঝুড়ি, 1 ঝুড়ির সাথে কি হবে? 1 ঝুড়ি
আম। তারপরে দেখো এক হাঁড়ি পায়েস, এক মুঠো চিনি। তারপরে কি হবে? এক মুখ কি হবে বলো তো? এটা এক মুখ হাসি। তারপরে এক কাহন, এটা আশা করি সবাই জানো, এগুলো কম বেশি সবাই জানো, তাও তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। এক কাহন ধান। তারপরে দেখো পাঁচে কি বলছে? নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো। এখানে দেয়া আছে দেখো কি কি: সূর্যি, দৃশ্য, বাক্স, বাপমা, গর্ত, ঠ্যাং, গাদা, ঘর, ধান, জল। তাহলে সূর্যি। তার আগে আমি একটু বিশেষণ পদ কাকে বলে সেটা একটু বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, যে শব্দ দ্বারা বিশেষ্য পদের গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, আকার, পরিমাণ, রং ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন কটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। তাদের অনেক বড় বাড়ি আছে, তাহলে এই যে বড়, এটা কিন্তু বিশেষণ। ধরো বললাম তার একটা লাল জামা আছে, তাহলে জামাটা কিরকম? লাল। এই যে লাল, এটা কিন্তু বিশেষণ বোঝাচ্ছে। এবার ধরো বললাম সে বুদ্ধিমতী মেয়ে, তাহলে বুদ্ধিমতী, সে কিরকম মেয়ে? বুদ্ধিমতী। তাহলে এই যে বুদ্ধিমতী, সেইটা কিন্তু হয়ে যাচ্ছে বিশেষণ। আশা করি বিশেষণ তোমাদের বুঝতে অসুবিধা নেই। আর যেহেতু এখানে বলেছি যে শব্দ দ্বারা বিশেষ্য পদের, বিশেষ্য আশা করি তোমরা জানো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, গুণ, অবস্থা, ভাব, ক্রিয়া প্রভৃতি মানে সমস্ত কিছুর নাম বোঝায়, সেটাই হচ্ছে বিশেষ্য পদ। তাহলে সূর্যি দিয়ে আমরা লাল সূর্যি লিখতে পারি যে আজকে আকাশে লাল সূর্যি উঠেছে। দৃশ্য, মনোরম দৃশ্য, আজকে পাহাড়ের যে মনোরম দৃশ্য সেটা কিন্তু আমাদেরকে মুগ্ধ করছে। বাক্স, হালকা বাক্স, মেয়েটির হাতে একটা হালকা বাক্স আছে। তারপর হচ্ছে বাপ মা, শিক্ষিত বাপ মা, শিক্ষিত বাপ মায়ের সন্তান বেশিরভাগই সভ্য হয়। গর্ত, গভীর গর্ত, গভীর গর্তে কুকুরটি পড়ে গেল। ঠ্যাং, খোঁড়া ঠ্যাং, খোঁড়া ঠ্যাং নিয়ে লোকটি দৌড়াতে পারছে না। গাদা, বিশাল গাদা, চাষার বাড়িতে বিশাল গাদা করে পাট আছে। ঘর, ছোট ঘর, সে একটা ছোট ঘরের মধ্যে থাকে কিন্তু তার মনটা অনেক বড়। তারপরে দেখো ধান, পাকা ধান, পাকা ধানে ক্ষেত ভরে গিয়েছে। জল, বিশুদ্ধ জল, সবসময় বিশুদ্ধ জল পান করা উচিত। আশা করি তোমাদের এই যে বিশেষণ বা এই যে বিশেষণযুক্ত পদ, এগুলোর ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি কারুর কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই অ্যান্সার দেব। এরপরে দেখো, চলো আমরা দেখে নিই ছ দাগে কি আছে। ছয়তে আছে নিচের শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে বার করো। তো দেখো এখানে কি কি আছে, আমি আর আলাদা করে বলছি না, সরাসরি অ্যান্সার বলে দিচ্ছি। দেখো বাড়ি, বয়াকার রহস্যি বাড়ি, তোমরা টেক্সটটা দেখবে তাহলে বুঝতে অসুবিধা হবে না। বাড়ির সমার্থক শব্দ হচ্ছে জল। তারপরে আছে অরুণ, স্পেলিংগুলো ঠিক করে খেয়াল করবে, মধ্যের ন আছে। অরুণ হবে সূর্যি। অম্বর, অম্বর হবে আকাশ। পেটিকা, পেটিকা মানে বাক্স। অজ্ঞান মানে মূর্ছ। গোছা মানে গুচ্ছ। বিষাদ, বিষাদ মানে মন খারাপ। কন্দর, কন্দর মানে হচ্ছে গর্ত। তারপরে দেখো কি আছে, সাথে আছে নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নাও। আগে আমরা সমার্থক শব্দ করলাম, এবার আমরা বিপরীত শব্দ করব। ভালো, একটা জিনিস খেয়াল রেখো, আমাদের কিন্তু কবিতা থেকে, কবিতায় যেটা আছে সেটা নিয়েই কিন্তু লিখতে হবে। তো সেই জন্য ভালোরটা হবে খারাপ। মিথ্যা সত্যি। বাইরে ঘরে। বুড়ো বাচ্চা। সুশ্রী, সুশ্রী হয়ে যাবে কুৎসিত। নইলে কিন্তু এখানে আমরা অন্য লিখতে পারতাম, যেমন কুৎসিত এরকম লিখতে পারতাম, কিন্তু আমাদের যেটা কবিতার মধ্যে আছে সেটাই লিখতে হবে। তারপরে আটে আছে দেখো কারক ও বিভক্তি নির্ণয় করো। আমার কিন্তু কারকের ওপর ভিডিও আছে,
কোনটা কোন কারক কি করে বুঝবো সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। দেখো, চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে, এটা করণ কারকে এ বিভক্তি। কেন করণ কারক হলো ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ, বাপ মায়েরা এখানে কর্তৃকারকে এরা বহুবচন চিহ্ন কিন্তু যোগ হয়েছে। কেই বা খুলে দেখছে রঙের বাক্স, সম্বন্ধ পদে এর বিভক্তি। তারপরে দেখো, নিজের নিজের মন খারাপের গর্তে, অধিকরণ কারকে এ বিভক্তি, মন খারাপের গর্তে আন্ডারলাইন আছে, আগেরটা ছিল রঙের। তারপরে দেখো, এক গঙ্গা জল, এক গঙ্গা জলে আন্ডারলাইন আছে, দিয়ে তাই ধুচ্ছি, এখানেও কি হবে, করণ কারকে শূন্য বিভক্তি। এরপরে দেখো, নয়ে আছে এক কথায় উত্তর দাও। সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলছে কেন? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালে কবিতায় সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলে বিরক্ত প্রকাশ করছেন। কারণটা কি? কারণ সন্ধ্যা নেমে আসায় এখন তাদের খেলার মাঠ ছেড়ে নিজের নিজের বাড়ি ফিরতে হবে, যেটা কিন্তু এই ছোট যারা হয়, বাচ্চা হয়, তাদের কিন্তু একদমই পছন্দের নয়, কিন্তু তাও ফিরতে হবে। তারপরে দেখো, নয়ের 2 দাগে কি আছে? কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরলে কবিতায় এক ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন। এগুলো প্রত্যেকটা লাইন ধরে আমি আলোচনা করেছি, কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, পসিবল হলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবে না? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালে কবিতায় কথকদের সন্ধ্যা নামার সাথে সাথেই খেলার মাঠ ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে, তাই তারা আকাশে লক্ষ্য রঙের দৃশ্য দেখতে পাবে না। তারপরে দেখো, নয়ের 4 দাগে কি আছে, চলো সেটা দেখে নিই। নয়ের 4-এ আছে, কথকরা কেন বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরলে কবিতায় কথক জানিয়েছেন সূর্য ডুবে গেছে, এক্ষুনি এক ঈশ্বর আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন, কিন্তু কথকরা আকাশে দৃশ্যমান সেই রঙের বাক্স খুলে দেখতে পারবে না, কারণ সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের সবাইকেই বাড়ি ফিরতে হবে। এরপরে আছে, বাপ মায়েরা কি হলে মুচ্ছ যাবেন? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালো কবিতায় কথকরা যদি সন্ধ্যা নামার পরও বাড়ি না ফেরে, তবে চিন্তায় বাপ মায়েরা মুচ্ছ যাবেন। পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরলে কবিতায় পাখিরা ধানের গুচ্ছের ওপর দিয়ে নিজেদের ঘরের দিকে উড়ে যায়। আমি তোমাদের সাথে এখানে ভিডিও শেয়ার করছি, আর বাইরে তোমরা হয়তো শুনতে পাচ্ছ, দেখো ওখানেও কিন্তু পাখির ডাক শোনা যাচ্ছে। কে কে শুনতে পেয়েছো অবশ্য কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো তারপরে দেখো কি আছে, নয়ের 7 দাগে। নয়ের 7-এ আছে, কথকরা কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালে কবিতায় সূর্য ডোবার সাথে সাথে যখন সন্ধ্যা নামে, তখনই কথকদের খেলার মাঠের আনন্দ ভঙ্গ করে বাড়ির দিকে ফিরতে হয়। খেলার মাঠ তাদের কাছে অফুরন্ত খুশির এক অন্যতম জায়গা। তারা খেলা শেষ না করতে চাইলেও সন্ধ্যা নামার কারণেই বাধ্য হয়ে তাদের বাড়ি ফিরে যেতে হয়। বাড়িতে তারা ইচ্ছে মতো আনন্দে মেতে উঠতে পারে না, সেখানে গুরুজনদের কড়া শাসনে তাদের সময় কাটে। এ কারণে বাড়িকে তাদের মন খারাপের গর্ত মনে হয়। নেক্সট, বাবা কি বলবেন? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালো কবিতায় খেলার মাঠ ছেড়ে দেরি করে বাড়ি ফিরলে বাবা বলবেন, এইটুকু সব বাচ্চারা দিন ফুরালেও মাঠ ছাড়ে না, অতএব ব্যবস্থা নেওয়া দরকার। এরপরে আছে, মাই বা বাড়ি ফিরলে কি বলবেন? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালো কবিতায় কথক দেরি করে বাড়ি ফিরলে মা বলবেন, ঠ্যাং দুটো কি কুচ্ছিত। কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালো কবিতায় কথকরা খেলার মাঠ থেকে বাড়ি ফিরেছে, তাদের পা কুৎসিত হয়ে গেছে, তাই তারা এক গঙ্গা অর্থাৎ অনেক জল দিয়ে পা ধুয়ে পরিষ্কার করছে। 10-এর 1-এ দেখো, সূর্যি নাকি, তারপরে ডট ডট দেয়া আছে, ডুব দিয়েছে।
শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালো কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। সূর্য ডুবে গিয়ে সন্ধ্যা নামায় কথক ও তার সঙ্গীদের খেলার সময় শেষ। এবারে তাদের নিজেদের মন খারাপের গর্ত অর্থাৎ বাড়ির যে 4 দেয়াল সেই দেয়ালের বদ্ধ জীবনে প্রবেশ করতে হবে। কথকদের তাই মনে হয় সূর্যটা যেন একটু ইচ্ছে করেই আগে আগে অস্ত গেছে। তাই কথকরা দুচ্ছাই বলে কি করছে, বিরক্তি প্রকাশ করছে, তাই তো, বিরক্তি প্রকাশ করেন। তারপরে দেখো 10-2 আকাশ জুড়ে আবার ডট ডট দেওয়া আছে লক্ষ্য রঙের দৃশ্য। বারবার বলছি স্পেলিংটা খেয়াল করো, এখানে লক্ষ্য। শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালো কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। সূর্য ডুবে গিয়ে সন্ধ্যা নামায় কথকদের এবার কি হবে, যেহেতু সন্ধ্যা নেমে গেছে তাহলে তাদের কি করতে হবে, খেলার মাঠ ছেড়ে বাড়ি ফিরতে হবে, নইলে যারা গুরুজন আছে তাদের কাছে বকা খেতে হবে। তাহলে খেলার মাঠ ছেড়ে বাড়ি ফিরতে হবে। তবে কথকদের বিশ্বাস সন্ধেবেলা তারা খেলার মাঠ থেকে ঘরে ফেরার পরেই এক ঈশ্বর লক্ষ্য রঙের দৃশ্যে আকাশটা চমকে দেবে। অথচ কথকরা কেউই সে দৃশ্য দেখতে পাবে না। কেন পাবে না? কারণ সন্ধ্যা নেমে যাওয়ায় তাদের কি করতে হবে, তাদের বাড়ি ফিরতে হবে। এরপরে লক্ষ্য বা তাও হতে পারে আবার ডট ডট দেয়া রঙের বাক্স। শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালো কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। কবিতার কথকরা বিশ্বাস করে সন্ধ্যা নামার পরেই এক ঈশ্বর লক্ষ্য রঙের দৃশ্যে আকাশটা চমকে দেবেন। কথক বলেন লক্ষ্য না হয়ে 100 রঙের দৃশ্য হতে পারে, তবে সেই রঙের বাক্স খুলে কেউই মেলাতে পারবে না। কারণ সন্ধ্যা নেমে যাওয়ায় কথকদের বাড়ি ফিরতে হবে। এরপরে আমরা কি আবার ডট ডট দেয়া যাবেই তবে মুচ্ছ। তোমরা একটু টেক্সটটা দেখো, তাহলে এই লাইনগুলো পুরো বুঝতে পারবে। আমি আর লাইনগুলো পুরোপুরো বলছি না। শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালে কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। কবিতায় দেখা যায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই এক ঈশ্বর লক্ষ্য রঙের দৃশ্যে আকাশটা চমকে দেবেন। কিন্তু সে দৃশ্য দেখতে পেলে সন্ধ্যার পরও কথকদের খেলার মাঠে থাকতে হবে। আর কথকরা যদি সন্ধ্যা নামার পরও বাড়ি না ফিরে খেলার মাঠে থাকে, তবে মা বাবা তাদের জন্য চিন্তা করে মুচ্ছ যাবে, অর্থাৎ অজ্ঞান হয়ে যাবে। আগেই বলেছি মুচ্ছ মানে যেটাকে মূর্ছে যাওয়া বলে, সেটাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।